তো আজকে সবার আগে আমরা শিখব পেপাল রিকনসিলিয়েশন। আমরা এর আগে ব্যাংক এবং ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন শিখেছি। সো আমরা যখন পেপাল রিকনসিলিয়েশন করব, আমরা ডকুমেন্ট দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে সরাসরি সিএসভি ফাইল দিয়ে দিতে পারে, অথবা আমাদেরকে পিডিএফ দিতে পারে। সো পিডিএফ দিলে কিভাবে কনভার্ট করে করতে হয় সেটা আমরা জানি। আমরা যেমন ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের জন্য পিডিএফ ফাইল পেয়েছি, পেপালের জন্য ঠিক পিডিএফ ফাইল দিবে। বাট সিএসভি ফাইলটা দিলে সিএসভি ফাইলটা দেখতে কেমন দেখায় সেটা একটু আমরা দেখি। আমি দুইটাই অন করি, পিডিএফটা অন করি প্লাস সিএসভিটা। আচ্ছা, এখানে পিডিএফটা আসেনি। এটা হচ্ছে আমাদের পেপালের সিএসভি ফাইল। এখানে অসংখ্য ইনফরমেশন আছে, ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, টাইম জোন, নেম, টাইপ, দেন স্ট্যাটাস, কারেন্সি দেওয়া আছে, গ্রস, ফি, নেট, দেন সাবজেক্ট। এখানে অসংখ্য ইনফরমেশন আছে। বাট আমরা যখন এই পেপাল রিকনসিলিয়েশন করব, আমাদের এত বেশি ইনফরমেশনের প্রয়োজন হবে না, আমাদেরকে ইনফরমেশনগুলো শর্টিং করতে হবে। ফার্স্ট আমি এটা ডাউনলোড করে নিই এক্সেলে। আমি এটা এক্সেলে ডাউনলোড করে নিলাম। এখন এখানে আমার কি কি ইনফরমেশন লাগবে? এখান থেকে হচ্ছে আমার ডেটটা প্রয়োজন হবে। দেন আমাদের তিনটা জিনিস লাগে, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। তো আমরা এখান থেকে ডেটটা নিব এবং ডেসক্রিপশনটা আমাদেরকে নিতে হবে। এখানে নেম দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, দেন ট্রানজাকশন নাম্বার দেওয়া আছে, আরো যদি দেখি রেফারেন্স, ইনভয়েস নাম্বার, সাবজেক্ট, অসংখ্য ইনফরমেশন আছে। সো ডেসক্রিপশনের জন্য আমাদের যেই যে ইনফরমেশনগুলো মোটামুটি নিলে আমরা ডেসক্রিপশনের কাজটা করতে পারবো, আমরা সেই ইনফরমেশনগুলো নিব। আমরা এখান থেকে ডেসক্রিপশনের জন্য হচ্ছে নেম নিব, দেন এখান থেকে টাইপটা নিব, দেন এখান থেকে আমরা সাবজেক্টটা নিতে পারি, সাবজেক্ট, দেন ইনভয়েস নাম্বার অথবা রেফারেন্স, এই ইনফরমেশনগুলো নিতে পারি। তো আমি যদি এত সবগুলো না নিয়ে আমি যদি শুধু টাইপটা নেই, দেন নেমটা নেই, আমার সেক্ষেত্রেও হবে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে এইখানে ম্যান্ডেটরি না যে আমাকে সবগুলোই নিতে হবে বা দুইটা নিতে হবে। আমি ডেসক্রিপশনটা এমনভাবে সাজাবো যেন আমি এটা দেখে আইডেন্টিফাই করতে পারি যে আসলে আমার খরচটা কোথায় হয়েছে। তো এখানে যদি আমার কম বেশি হয়ে যায় কোনো প্রবলেম নেই। আমরা ডেটটা সম্পর্কে জানলাম, ডেসক্রিপশন সম্পর্কে জানলাম। এখন ফার্স্টে যখন আমরা একটা পেপাল স্টেটমেন্ট হাতে পাবো, সিএসভি ফাইল, আমাদের কারেন্সিটা চেক করতে হবে। আমি যদি এখানে কারেন্সিটা দেখি, এখানে একাধিক কারেন্সি দেওয়া আছে, যেমন ক্যাডে দেওয়া আছে, জিবিপিতে দেওয়া আছে। আমরা মাল্টি কারেন্সি করেছি না, কিন্তু এখানে জিবিপিতে যে অ্যামাউন্টটা দেওয়া আছে একই অ্যামাউন্ট ক্যাডে দেওয়া আছে। তো আমি যদি দুইটা অ্যামাউন্ট নিয়ে করি সেটা কিন্তু ভুল হবে, কজ আমার যে কারেন্সিটা ক্যাডে আছে সেটা আবার কি আমার হোম কারেন্সিতে আছে। তো ফার্স্ট এখানে এসে আমার এখানে একাধিক থাকতে পারে, এখানে ক্যাড থাকতে পারে, ইউএসডি থাকতে পারে, 4-5টাও থাকতে পারে কারেন্সি। তো আমার প্রথম কাজ হচ্ছে কারেন্সিতে এসে ফিল্টার করে আমি আমার হোম কারেন্সি রাখবো। এখানে আমার হোম কারেন্সিতে যেই অ্যামাউন্টটা আছে ক্যাডেও কি সেম অ্যামাউন্ট আছে। তো আমরা এর জন্য দুইটা নিব না, আমরা একটা নিব। তো প্রথমে কারেন্সি ফিল্টার করে চেঞ্জ করে নিতে, হ্যাঁ কারেন্সিটা চেঞ্জ করে নিতে হবে এর জন্য। এরপরে আমরা চলে আসব হচ্ছে ব্যালেন্স ইম্প্যাক্টে। ব্যালেন্স ইম্প্যাক্টে কি হবে, হয় ডেবিট হবে অথবা ক্রেডিট হবে। হয় আমার অ্যাকাউন্টে টাকা আসবে, অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, ডেবিট ক্রেডিট, এর বাইরে তো কোনো কিছু হবে না। কিন্তু অনেক সময় ব্যালেন্স ইম্প্যাক্টে হচ্ছে মেমো থাকতে পারে, ডিসকাউন্ট বা মেমো বা অন্য যে কোনো কিছু লেখা থাকুক, আমরা কোনো কিছুই নিব না। আমরা ব্যালেন্স ইম্প্যাক্টটাকে ফিল্টার করব, ফিল্টার করে শুধুমাত্র ডেবিট এবং ক্রেডিট রাখবো। ডেবিট এবং ক্রেডিট বাদে যদি অন্য কোনো কিছু থাকে আমরা সেটা কখনোই নিব না। তো এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, আমরা ব্যালেন্স ইম্প্যাক্টে শুধু আমরা ডেবিট এবং ক্রেডিট রাখবো, এবং
কারেন্সিতে এসে ফিল্টার করব, ফিল্টার করে যদি একাধিক কারেন্সি থাকে সেক্ষেত্রে আমরা কেবলমাত্র আমাদের হোম কারেন্সি রাখবো, এর বাইরে কোনো কারেন্সি আমরা রাখবো না। এরপর যদি চলে আসি, এখানে অ্যামাউন্ট গুলো দেওয়া আছে, এখানে গ্রস দেওয়া আছে, ফি দেওয়া আছে, নেট দেওয়া আছে এবং এটার কিউমুলেটিভ ব্যালেন্সটা এখানে দেওয়া আছে আমাদের ব্যালেন্স ইম্প্যাক্টে। এখানে টোটাল ক্রস আমরা যদি দেখি, আমরা যখন বিকাশে ট্রানজাকশন করি, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য কি ফি চার্জ করে না? আমরা যখন ক্যাশ আউট করি বা কাউকে সেন্ড মানি করি তখন কি ফি একটা চার্জ কাটে। তো এখানে যে ফি গুলো দেখতে পাচ্ছি, এই যে আমার যে ট্রানজাকশন গুলো হয়েছে, এই ট্রানজাকশনের এগেইনস্টে হচ্ছে আমার এই ফি গুলো কেটেছে। তো এটা হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশনের এগেইনস্টে আমার এই ফি গুলো চার্জ করেছে পেপালে। বিকাশে যেমন আমাদের ফি চার্জ করে, পেপালেও ঠিক তেমন। এখন আমরা যখন পেপাল রিকনসিলিয়েশন করব, আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্সটা লাগবে এবং আমাদের এন্ডিং ব্যালেন্সটা লাগবে। বাট এখানে কোথাও কি ওপেনিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে? আমাদের এটা বের করে নিতে হবে। তো আমরা ওপেনিং ব্যালেন্সটা কিভাবে বের করব আমি এটা দেখাচ্ছি। তার আগে ফার্স্ট আমি ডেটটাকে আমি কপি করব। কপি করে আমি আরেকটা শীটে এটা পেস্ট করে দিচ্ছি। এরপর আমি গ্রসটাকে কপি করলাম। গ্রসটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এখন এই যে গ্রস গুলো যেই ডেটে আছে, এই গ্রসের জন্য আমার আবার ফি চার্জ হয়েছে, ফিটাকে আমি কপি করব। কপি করলাম। কপি করার পর আমি গ্রসের নিচে ফিটা পেস্ট করে দিব। এখন আমার এই ট্রানজাকশনের এগেইনস্টে যদি আমার এই ফিটা চার্জ হয়, তাহলে এখানে যে ডেটটা আছে ফির জন্য কি ডেট সেম হবে না আলাদা? সেম হবে। এই ডেটটাকে আমরা কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডেট যেন ভুল না হয়। আমার গ্রসের যেই ডেট থাকবে আমার ফির জন্য একই ডেট থাকবে। তো এইটুকু সবাই ক্লিয়ার? জি, ডিজিটাল ল্যাব 3 তে হচ্ছে, এই পাশে ল্যাবটাতে না, এই পাশে একটা ল্যাব আছে এখানে। আচ্ছা, আপনি আমাদের ভিতরে রুমে চলে যান, বলে দিবে তো। এখন আমরা হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা বের করব। ওপেনিং ব্যালেন্স কিভাবে বের করব? আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে ব্যালেন্স ইম্প্যাক্ট ব্যালেন্স দেওয়া আছে, কিউমুলেটিভ ব্যালেন্স। এখানে এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের সাথে এটা আমি ফার্স্টে কপি করে নিই। আমার এখানে নেটের যে ফিগারটা, এটা কি মাইনাস দেওয়া আছে? হ্যাঁ, এই জিনিসটা ভালো করে নোট করে রাখেন। নেটের ফিগারটা যদি মাইনাস দেওয়া থাকে, তাহলে আমার যে কিউমুলেটিভ ব্যালেন্সটা দেওয়া আছে, এই ব্যালেন্সের সাথে প্লাস হবে। আমার এই ব্যালেন্সের সাথে প্লাস হবে। আমি ফার্স্টে ব্যালেন্সটাকে কপি করলাম। কপি করে আমি আরেকটা শিটে নিয়ে আসি, এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পর এখানে আমার নেট কি মাইনাস ফিগারে ছিল, এই যে 14.99। তাহলে এটাকে আমার প্লাস করতে হবে। প্লাস 14.99। এই যে ব্যালেন্সটা পেলাম, এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। এখন এটা আমি প্লাস, এটা আমি মাইনাস করেছি। কেন মাইনাস করেছি? আমার নেট ব্যালেন্সের আগে যদি মাইনাস থাকে তাহলে আমি এটা প্লাস করব, আর যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তখন আমি এটা কি করব? মাইনাস করব। এটা মনে রাখতে হবে। আমার যদি নেট মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস করব, আর প্লাস দেওয়া থাকলে মাইনাস করব।
আমার এখানে আমি ওপেনিং ব্যালেন্সটাও বের করে ফেলেছি, আমার সব ব্যালেন্স দেওয়া শেষ। এরপর আমাকে ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশন দেওয়ার আগে এখানে আরেকটা কাজ করব। আচ্ছা, আমি ডেসক্রিপশনটা নিয়ে আসি। ফার্স্ট আমি নেমটাকে কপি করলাম। নেমটাকে কপি করে আমি এখানে নিয়ে আসবো। দেন আমি টাইপটা কপি করলাম। টাইপটাকে কপি করে আমি এখানে নিয়ে আসবো। এখানে আমি ট্রানজাকশন আইডিটা নিতে পারি। ট্রানজাকশন আইডি আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে সাবজেক্টটা নিতে পারি। এখন আমি যদি সাবজেক্টটা না নেই, নিলেও হবে না নিলেও হবে, বা এখান থেকে আমি যে আইটেম টাইটেল আছে এই আইটেম টাইটেলটাও নিতে পারি। মানে আমি ডিসক্রিপশনটা এমন ভাবে সাজাবো যেন ডিটেলসটা দেখলে আমি বুঝতে পারি খরচ কোথায় হয়েছে। এখন এই চারটা তো আলাদা আলাদা কলামে আছে, আমাকে একসাথে নিয়ে আসতে হবে। আমি একসাথে নিয়ে এসে ডেসক্রিপশনটা এখানে এন্ট্রি করে দিব। তো একসাথে নেওয়ার জন্য আমাকে ফর্মুলা দিতে হবে। আমি এখানে কনকাটিনেট ফর্মুলাটা ইউজ করব। সবার ফার্স্ট আমি ইকুয়ালস টু দিয়ে নিলাম। ফার্স্ট এটা আমি কপি করব। কপি করার পর একটা কমা দিব। স্পেস, দেন আবার আমি একটা কমা দিব। কমা দেওয়ার পর হচ্ছে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমি সেকেন্ড যেটা আছে সেকেন্ড সিলেক্ট করলাম। করার পর আমি একটা কমা দিব, দেন স্পেস দিব, দেন ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা, দেন আমি আবার একটা কমা দিব। কমা দেওয়ার পর আমার থার্ড যেটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে কমা দিব। কমা দেওয়ার পর স্পেস দিব, ইনভার্টেড কমা, স্পেস, দেন একটা কমা দিব। কমা দেওয়ার পর আমার লাস্ট যেটা ছিল সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ব্র্যাকেটটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার ফর্মুলা। হ্যাঁ, এটা দেওয়ার পর এখন আমি এন্টারে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমার 4 লাইনে যেটা ছিল সবগুলো এক লাইনে চলে এসেছে। এখন আমি জাস্ট এটা পুরোটা কপি করব। কপি করার পর এই যে প্রত্যেকটা এখন আমার একটা লাইনে চলে এসেছে। এখন আমি যদি দেখি আমার প্রত্যেকটাতে তো ফর্মুলা দাও, তাই না? আমি পুরোটা কপি করব। রাইট বাটনে ক্লিক করলাম। আমি জাস্ট ভ্যালুগুলো রাখবো। ওকে, এখন কি আমার কোনো ফর্মুলা আছে? আমি এটা এখন কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এবং এখানে এটার নাম দিব হচ্ছে আমি ডেসক্রিপশন। এখন আমার নিচে যে ফি গুলো আছে এগুলোর জন্য তো আমাকে দিতে হবে। এই প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে ফি। তো এখানে আমি একটা নাম দিতে পারি ইজিলি, পেপাল ফি, যেহেতু প্রত্যেকটা ফি। আমার এখন এগুলোর কোনো কাজ নেই, এগুলোকে আমি এখন ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিলাম। এখন আরেকটা কাজ করতে হবে। এখানে জিরো আছে, আমার তো জিরোর প্রয়োজন নেই। আমি এটাকে হচ্ছে ফিল্টার করে আমার যে জিরোগুলো আছে জিরোগুলোকে আমি বাদ দিয়ে দিব। আমি ফিল্টার করে জিরোগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন আমি এখানে নাম দিব হচ্ছে পেপাল ফি।
এখন আমার আরেকটা কাজ আছে, আমাকে দেখতে হবে আমার এন্ডিং ব্যালেন্সের সাথে ম্যাচ করে কিনা। এখন আমার যে ওপেনিং ব্যালেন্সটা আমি এখানে দিব। দেওয়ার পর এখন আমি অটোসাম করব। এটা হচ্ছে আমার এন্ডিং ব্যালেন্স, সো এটা আমি দেখবো ম্যাচ করে কিনা। এই যে ম্যাচ করেছে, ব্যালেন্সের লাস্টেরটার সাথে কিন্তু ম্যাচ করেছে। এই যে ম্যাচ করেছে, তার মানে এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স আর এটা হচ্ছে আমার এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্সের সাথে ম্যাচ করেছে, তার মানে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। তো এরপরে আমার কাজ হচ্ছে কি, আমি তো সিএসভি ফাইলটাকে শর্টিং করে রেডি করলাম, ইম্পোর্ট করার জন্য রেডি করলাম। এরপর আমি চলে যাব কুইকবুক সফটওয়্যারে গিয়ে আমাকে ফার্স্টে দেখতে হবে পেপাল নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। সো এটা যেহেতু আমি নিউ করছি, ক্রিয়েট করা নেই, আমাকে ফার্স্টে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি কুইকবুকসে চলে যাব। ট্রানজাকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে আমি নিউতে গিয়ে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করব। এখানে অ্যাকাউন্ট নাম্বার যদি আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা ম্যান্ডেটরি না, আমি দিচ্ছি না। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব, ডিটেল টাইপ দিয়ে দিলাম। এখানে আমাকে ওপেনিং ব্যালেন্স দিতে হবে। এখানে ওপেনিং ব্যালেন্স কোনটা হবে কে বলতে পারবে? আমি ওপেনিং ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিব। ওপেনিং ব্যালেন্স অ্যাড করার পর আমাকে অ্যাজ অফ ডেটটা দিতে হবে। আমি আবার চলে যাই স্টেটমেন্টে। এখানে আমার যে প্রথম ডেটটা আছে, এই আমার প্রথম ডেটটাই হচ্ছে আমার অ্যাজ অফ ডেট। তো আমার সব ইনফরমেশন দেওয়া শেষ, এবার আমি এটা সেভ করে দিব। সেভ করার পর আমি যদি দেখি আমার এখানে এই যে ডেট ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে, আমি পুরোটা ফার্স্টে কপি করলাম। এবং আমার এখানে যে ডামি ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো রেখে যদি আমি সিএসভি ফাইল ইম্পোর্ট করি সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আমি এগুলো কেটে দিব, আমার যত ডামি ইনফরমেশন আছে আমি কেটে দিলাম। দেওয়ার পর এটা এখন আমি সেভ করব। অবশ্যই সিএসভি তে ফরম্যাটে সেভ করতে হবে, আমি সিএসভি তে সেভ করলাম এটা। যেহেতু এটা সিএসভি তে করছি, সেক্ষেত্রে আমার এখানে যে আরো শীট আছে, এই শীটের কোনো ইনফরমেশন বা ডেটা এগুলো কোনো কিছুই থাকবে না। এরপর আমি চলে আসব ব্যাংক ট্রানজাকশনে। ব্যাংক ট্রানজাকশন আসার পর ফার্স্ট আমি লিংক অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমি ফাইলটা সিলেক্ট করে নিয়ে আসব। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যে আমার অ্যাকাউন্ট কোনটা। আমার অ্যাকাউন্ট ছিল পেপাল, সিলেক্ট করলাম, করার পর কন্টিনিউতে ক্লিক করব।
এখন আমাকে বলছে হেডার, এটা আমি ডেট ফরম্যাট ইউজ করেছি, আমার ডেটটা কি ছিল, ডেট ফরম্যাটটা আবার একটু দেখে নিই। ফার্স্টে হচ্ছে আমার ডে, দেন মান্থ, ইয়ার আমি সিলেক্ট করলাম, করার পর অ্যামাউন্ট। আচ্ছা, এখানে অ্যামাউন্টে আমি, এখানে কিন্তু অ্যামাউন্ট লিখতে হয়, হ্যাঁ এখানে আপনারা অ্যামাউন্ট লিখে করবেন। আমি যেহেতু গ্রস লিখেছি এর জন্য গ্রস লিখে এসেছে, আপনারা এখানে এটা চেঞ্জ করে অ্যামাউন্ট দিয়ে দিবেন। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমার সব ট্রানজাকশনগুলো এখানে চলে এসেছে, আসার পর আমি সবগুলোকে টিক মার্ক দিব। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। বলছে আমার 24টা ট্রানজাকশন, তা আসলে কি 24টা কিনা আমি একটু এখানে অটোসাম করে দেখে নিই ঠিক আছে কিনা। আমার এখানে টোটাল 24টাই আছে। এখন আমি ইয়েসে ক্লিক করব, দেন ডানে ক্লিক করব। আচ্ছা, এটা একটু রিলোড দিই, পরে আসবে। আচ্ছা, এটা তো আসেনি। আপনারা যখন করতে যাবেন, যেহেতু আমরা ফ্রি কোম্পানিতে প্র্যাকটিস করছি, কুইকবুকস ইদানিং টেকনিক্যাল ইস্যু হয়, ইদানিং অনেক বেশি হচ্ছে, বাট আপনারা যখন জেরোতে করবেন, জেরোতে এই ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না, প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে আমার পেপাল সেপ্টেম্বর এবং ক্রেডিট 1 দেখাচ্ছে, আমি যে একটু আগে ক্রিয়েট করলাম সেটা এখনো আসেনি। আমি আবার ইম্পোর্ট করি। দেন ওপেনে ক্লিক করলাম, দেন কন্টিনিউ। এটা আমি চেঞ্জ করে অ্যামাউন্ট দিয়ে ইম্পোর্ট করে দেখি। তিনটা থাকলেও সমস্যা নেই, আমরা যখন সিএসভি ফরম্যাটে কোনো শিট সেভ করব, আমার জাস্ট এই একটাই সেভ হয়েছে, আমার এই দুইটা কোনো ডেটা অবশিষ্ট থাকবে না। বাট আমরা যখন এক্সেলে করব বা গুগল শিটে একাধিক শিট থাকে, বাট সিএসভিতে একটাই থাকবে। কারণ এখানে যে কালার দেওয়া আছে এটাতেও কোনো সমস্যা হবে না। আমি আবার ব্যাকে দিই। দেন কন্টিনিউ। ডে, মান্থ, ইয়ার, অ্যামাউন্টের কলমে অ্যামাউন্ট চলে এসেছে, দেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমি সবগুলোকে সিলেক্ট করব। ডান। এখন দেখি এসেছে কিনা। আচ্ছা, আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই।
বাট আমি যে ইম্পোর্ট দিয়েছি সেটা আসেনি। আচ্ছা, এটা কিছু করার নেই, টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে। আমি অন্য একটা কোম্পানিতে গিয়ে ইম্পোর্ট করে দেখাচ্ছি। এই যে আরেকটা কোম্পানিতে গিয়ে করবেন, বাট এইটা আজকে প্রথম হলো, এটা কখনোই হয় না। আরেকটা তৈরি করে দেখা যেত, বাট আপনাদের যখন হবে তখন আপনারা আরেকটা ক্রিয়েট করে ট্রাই করে দেখবেন আরেকটাতে নেয় কিনা। 7 to 9 এ চলে যাই। এখানে এসে আমি আবার চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নিউতে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে আমি পেপালটা অ্যাড করে নিব। অলরেডি একটা অ্যাড করা আছে, আমি ব্যাচের নেম দিয়ে দিই এর জন্য। আচ্ছা, আগের কোম্পানিটা কিন্তু ইউকে ছিল, আর এখন যে কোম্পানিতে করছি এটা হচ্ছে বাংলাদেশের। এখানে আমি ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিব। এখানে ডেটটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমি সেভে ক্লিক করে সেভ করে দিব। এই যে আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। আমি এটা একটু রিলোড দিই আবার। রিলোড দেওয়ার পর চলে আসবো ব্যাংক ট্রানজাকশনে। আসার পর বলছে কানেক্ট অ্যাকাউন্ট আপলোড ট্রানজাকশন। আমরা চাইলে এই যে পেপাল আছে, দেন ব্যাংক, ক্রেডিট কার্ড আমরা যদি কানেক্ট করে রাখি, এই যে পিডিএফ থেকে যে আমি সিএসভি তে কনভার্ট করে ইম্পোর্ট করছি এই প্রসেসটুকু আমার করতে হবে না, অটোমেটিক এগুলো চলে আসবে। বাট এইটা যেহেতু বাংলাদেশের কোম্পানি, বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু কানেক্ট করা যাবে না, কজ কুইকবুকস বাংলাদেশকে টার্গেট করেনি। বাট বাইরের কান্ট্রি যেগুলো আছে, যেসব কান্ট্রিতে জনপ্রিয় সেই কান্ট্রির ব্যাংকগুলো আমরা কানেক্ট করতে পারবো। আর এখানে যেহেতু ব্যাংক রিকনসিলিয়েশন এখনো করা হয়নি, এর জন্য ইন্টারফেসটা এমন দেখাচ্ছে। সো আমি ক্লিক করব আপলোড ট্রানজাকশনে। আপলোড ট্রানজাকশনে ক্লিক করার পর আমি এটা সিলেক্ট করে নিব ফাইলটা। দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন কন্টিনিউ। আচ্ছা, এখন চলে এসেছে, বাট আগের কোম্পানিতে দুইবার ট্রাই করার পরও আসেনি, বাট এটাতে চলে এসেছে। এটা সামহাও টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছে। নর্মালি পেইড কোম্পানিগুলোতে যখন আপনারা কাজ করবেন, কোনো ক্লায়েন্টের যদি কাজ পান, এই ধরনের প্রবলেম বা ডিফিকাল্টিস খুব একটা ফেস করবেন না। ফ্রি কোম্পানিগুলোতে এই ধরনের প্রবলেমগুলো হয়। এখন এখান থেকে হচ্ছে ট্রানজাকশনগুলো আমি শর্ট করতে পারবো, যেমন মানি ইন, মানি আউট। ফার্স্ট আমি মানি আউটগুলো সিলেক্ট করলাম। করার পর মানি আউটের মধ্যে এখানে পেপাল ফি ছিল অনেকগুলো। আমি পেপাল ফি গুলোকে ফার্স্টে সবগুলোকে কপি করব। যেহেতু সব সেম ক্যাটাগরির, আমি একসাথেই ক্যাটাগরাইজ করে ফেলতে পারবো। আমি যদি আলাদা আলাদা একটা একটা করে করি, সেক্ষেত্রে আমার অনেক সময়ের প্রয়োজন হবে। আমি সবগুলোকে কপি করলাম। কপি করার পর আমি এডিটে ক্লিক করব। ক্লিক করে ট্রানজাকশন টাইপে দিব হচ্ছে এক্সপেন্স। অ্যাকাউন্ট, এটার অ্যাকাউন্ট হবে হচ্ছে পেপাল ফি। পেপাল ফি দিয়ে আমি হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব।
আচ্ছা একটু রিলোড দেই। অ্যাকাউন্ট টাইপ যদি না আসে সেক্ষেত্রে তো আমি এটা সেভ করতে পারবো না। রিলোড দিয়ে করি। পেপাল ফি, এডিট। আচ্ছা পেপাল ফি নামে কোনো হেড নেই, আমি হেড ক্রিয়েট করে নিব। পেপাল ফি, এখন এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিব। অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। এখন আমাকে বলছে রুলস ক্রিয়েট করার জন্য। তো একই ক্যাটাগরির যেহেতু আমি একটা রুল ক্রিয়েট করে দিতে পারি, তো রুল ক্রিয়েট করার জন্য আমার এখানে কি কি কন্ডিশন, ফার্স্ট হচ্ছে পেই সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু পেই সব কি সেম, পেই কি হবে, পেপাল হবে। তো এখানে আমি পেইটা সিলেক্ট করতে পারি, বাট পেইটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এখানে আমি সিলেক্ট করতে পারি পেপাল, বাট আমার যদি একই হেড হতো, মানে আমি 100টা ট্রানজাকশন ক্যাটাগরাইজ করছি, সবগুলো হচ্ছে দেখা গেল ক্যাটাগরি হচ্ছে অ্যাডভার্টাইজিং, বাট কোম্পানি আছে 10টা, সেক্ষেত্রে আমি কি পেই দিতে পারবো? আমি তো 10টা পেই দিতে পারবো না, আমাকে একটা দিতে হবে। সো পেই সিলেক্ট করাটা ম্যান্ডেটরি না, বাট আমরা চাইলে পেই দিতে পারবো। এখানে আমরা পেই দিলে পেপাল দিয়ে দিতে পারি, আপনারা সবাই পারবেন অ্যাড নিউতে গিয়ে পেইটা অ্যাড করে দিতে। এখন না, এখন এখানে যে অটো অ্যাড দেওয়া আছে, এই অটো অ্যাড দেওয়াটার মানে কি, এটা অন থাকলে কি হবে আর অফ থাকলে কি হবে? এই অটো অ্যাড অপশনটা আমি অফ করে রাখবো। এটা যদি আমি অন করে রাখি, এই যে সিএসভি ফাইলটাকে প্রিপেয়ার করে যে আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর কি আমি এটা রিভিউ প্যানেলে দেখতে পাচ্ছি? এটা আমি আর রিভিউ প্যানেলে দেখতে পারবো না, এটা অটোমেটিক ক্যাটাগরাইজ হয়ে যাবে। আমি ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে ক্যাটাগরাইজ হয়ে যাবে। আমি যে রিভিউ প্যানেলে এটা দেখতে পেতাম, এটা আমি আর দেখতে পাবো না। আর যদি এটা অফ করে রাখি, সেক্ষেত্রে আমার পাশে হচ্ছে রুল লেখা আসবে। হ্যাঁ, এখানে জাস্ট আমি ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমি যেটাতে রুল অ্যাড করে দিই, পাশে আমার ছোট করে গ্রিন কালারে হচ্ছে রুল লেখা আসবে। সো এটা আমরা অফ করে রাখবো। আমি এখন জাস্ট ক্রিয়েট রুলে ক্লিক করলেই হচ্ছে রুল ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে যখন আমি পেপাল রিকনসিলিয়েশন করব এবং পেপাল ফি আসবে, তখন জাস্ট আমি রুলসে ক্লিক করলেই হচ্ছে এটা অটোমেটিক অ্যাড হতে থাকবে। তো আমি রুল ক্রিয়েট করে দিলাম। এখন আমি মানি আউটে ক্লিক করি, দেখি এই ট্রানজাকশন গুলো যে আছে, এর কারণে হচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গিয়েছে। এখন এগুলোকে আমার ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ করার জন্য আমি ফার্স্টে বলেছিলাম গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, এভাবে করতে হবে। অনেক সময় এখানে আনক্যাটাগরাইজ এক্সপেন্স দেওয়ার মানে কি, বা অনেক সময় তো আমাদের ক্যাটাগরি সাজেস্ট করে, এখানে আমাকে কোনো ক্যাটাগরি তারা সাজেস্ট করছে না। অনেক সময় দেখবেন এরকম ব্ল্যাক কালারেই হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি লেখা আসে, ওইটা কারেক্ট হতেও পারে আবার নাও হতে পারে। এখন এটা যদি গ্রিন কালারে লেখা আসে, তাহলে কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো নর্মালি আমরা যখন করব, আমরা গুগল সার্চ করে একটা আইডিয়া নিয়ে করতে পারবো, বাট কিছু কিছু ট্রানজাকশন আছে যেটা ডিটেলস দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় না, বা মানে ইনের ক্ষেত্রে হতে পারে, মানে আউটের ক্ষেত্রে হতে পারে। তো আমরা যদি দুই একটা না বুঝি, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে নক করে জিজ্ঞেস করবো যে এটা সে কোন পারপাসে খরচ করেছে বা কোথা থেকে রিসিভ করেছে, বাট সবকিছু কিন্তু জিজ্ঞেস করা যাবে না। বা কাজ করার ক্ষেত্রে আমরা যেমন রিমোট জব করে এই কাজটা করি, আমরা হচ্ছে সিএসভি ফাইলে, এই যে এটা আমার সিএসভি ফাইল ছিল, সিএসভি ফাইলের এখানে প্রত্যেকটা এখানে ক্যাটাগরি লিখে কোনটা কোন ক্যাটাগরিতে হবে, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে আমরা লিখে দিই। লিখে দিয়ে হচ্ছে ক্লায়েন্টকে পাঠাই। পাঠানোর পর যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে ক্লায়েন্ট বলে দেয় যে এটা এই হেড না অন্য হেডে হবে।
তো আপনি যখন কাজ করবেন এটা ডিপেন্ড করে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন বা আপনি কিভাবে কাজ করছেন তার উপর। এখন আমাকে ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ করার জন্য ফার্স্টে আমাকে ডিটেলসটা দেখতে হবে। এখন আপওয়ার্কে আপনারা যখন যেমন ক্লাউড অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন কাজ করবেন, আপনাদেরকে কি আপওয়ার্ক থেকে হচ্ছে হায়ার করবে কাজ করে দেওয়ার জন্য। তো এরকম দেখা গেল আমার ক্লায়েন্ট আপওয়ার্ক থেকে হচ্ছে কোন অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হায়ার করে তাকে দিয়ে কাজ করিয়েছে। একটা আছে আপওয়ার্কের। তো সেম ক্যাটাগরির যেগুলো আছে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এডিটে ক্লিক করব। এটা এক্সপেন্স। এখন এইটা এটা আমি লিগাল অ্যান্ড প্রফেশনাল ফি দিচ্ছি বা প্রফেশনাল ফি নামে দিতে পারি। প্রফেশনাল কাউকে হায়ার করে হচ্ছে অ্যাকাউন্টিং বা বুককিপিং এর কাজ করিয়েছে বা অ্যাকাউন্টস এর অডিটের কাজ করিয়েছে। এটা আমি সিলেক্ট করলাম। এখানে কাস্টমার বা পেই নেম আমি আপওয়ার্ক সিলেক্ট করতে পারি। এটা আমি ম্যান্ডেটরি না, করলাম না। এখন জাস্ট আমি অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করব, এটা হয়ে যাবে। দেন এখানে মৌমি ডিজাইনার আছে। আমি তো এখানে শর্টকাটে করছি, বাট আপনারা যখন করবেন করার সময় অবশ্যই ট্রানজাকশনটাকে, আমি এর আগের ক্লাসে তো দেখিয়েছি কিভাবে করাতে হয়, এর জন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা অবশ্যই ভালোভাবে সার্চ করে দেন করবেন। আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ট্রানজাকশন টাইপ এক্সপেন্স অ্যাকাউন্ট সিলেক্ট করব। যেমন এখান থেকে মমি ডিজাইনার থেকে স্টেশনারি এবং প্রিন্টিংস এর জন্য বিভিন্ন কিছু পারচেজ করেছে। আচ্ছা, এখানে আগেটাতে কিন্তু আমি ভ্যাট এক্সামটেড বা নো ভ্যাট দিয়েছি, হ্যাঁ। এখানে ভ্যাট আসেনি কেন? এটা হচ্ছে আমার নিউ কোম্পানি, আমি এখনো ভ্যাট সেট আপ করিনি, তাই ভ্যাটের কলামটা আসেনি। বাট এখানে কিন্তু আপনাদের ভ্যাটের কলামে হচ্ছে ভ্যাট এক্সামটেড বা নো ভ্যাট দিয়ে করতে হবে। আগের ক্লাসে যেভাবে করেছেন করবেন। এখন আমি এটা অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। দেন আমার এখানে আরো দুইটা আছে। এই যে এরকম যখন আপনারা সার্চ করবেন, করার পর হচ্ছে কোন না কোনো ডিটেলস বা কোনো না কোনো ক্লু কোনো কিছু পাবেন, হ্যাঁ। এটা দেখে অ্যাকচুয়ালি আপনাদেরকে করতে হবে। প্রত্যেকটা কোম্পানির কি একটা ওয়েবসাইট থাকে, কোন আপনি যদি কোনো কিছুই না পান অন্তত একটা ইমেজ পাবেন বা লিঙ্কডইনে হচ্ছে এই যে এখানে কোম্পানির ডিটেলস চলে এসেছে। আচ্ছা, ওরা আইটি কোম্পানি। এই যে ওদের হচ্ছে এখানে ডেভেলপার্স আছে। তো এখানে ধরে নিলাম ওদের এই আইটি কোম্পানি থেকে হচ্ছে আমরা কোনো সফটওয়্যার নিয়েছি, সফটওয়্যারের সাবস্ক্রিপশন দিচ্ছি। তো এটা হচ্ছে আমি সাবস্ক্রিপশনে আন্ডারে দিব। তো এটা আমি কিভাবে বুঝলাম? আমি হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়েছি বা ওদের কাছ থেকে কোনো, যেহেতু ডেভেলপার কোম্পানি ডেভেলপার হায়ার করেছি বা কোনো ওয়েবসাইট ডেভেলপ করেছি। তো এই ধরনের, যেমন আমি যদি এটা কোনো ক্লায়েন্টের কাজ করতাম তখন আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারতাম যে এই কোম্পানি থেকে সে কি কোনো ওয়েবসাইট ডেভেলপারকে হায়ার করেছে কিনা বা ওয়েবসাইট ক্রিয়েট করেছে কিনা বা যদি ক্রিয়েট করে থাকে এটা সেটা সাবস্ক্রিপশন নিয়েছে কিনা। তো এই ধরনের ইনফরমেশন তো আমি এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে। তো এখানে আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে পেই অ্যাড করি, আমার পেই কি হবে? যে কোম্পানির নামটা আমি ফার্স্টে কপি করব। কপি করে আমি এখানে অ্যাড করে দিব। বাট এটা কিন্তু না দিলেও হবে, এটা ম্যান্ডেটরি না। জাস্ট সাপ্লায়ার ডিসপ্লে নেমে যদি আমি দিয়ে দিই সেক্ষেত্রে আমার এটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট সিলেক্ট করব। আমি দেখবো এখানে সাবস্ক্রিপশন নামে হচ্ছে আমার দেওয়া আছে কিনা। এটা সিলেক্ট করলাম। এখন জাস্ট আমি অ্যাডে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমার আরেকটা বাকি আছে।
এই যে এখানে তারা অনেক সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন আমি ধরে নিলাম আমার ক্লায়েন্ট এখান থেকে হচ্ছে ট্যাক্স কনসালটেন্সি নিয়েছে বা ট্যাক্স রিলেটেড কোনো কাজ করিয়েছে তাদের সার্ভিসগুলো থেকে। তো এখানে যদি আমি রিয়েল ক্লায়েন্টের কাজ করতাম অবশ্যই আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম, বাট অবশ্যই আমি ফার্স্টে আইডিয়া নিব, দেন জিজ্ঞেস করবো আমি যদি একদম না বুঝতে পারি। তো এটা আমি ক্যাটাগরাইজ করব। এখানে আমি সাপ্লায়ার দিতেও পারি আবার না দিলেও হবে, এটা ম্যান্ডেটরি না। সো আমি এখানে দিচ্ছি, এটা আমি কপি করলাম, কপি করে অ্যাড নিউতে ক্লিক করব। এখানে এটা আমি দিচ্ছি, দেন আমি এটা অ্যাড করে দিলাম। আমার মানি আউটের কাজ শেষ, এবার দেখতে হবে আমার মানি ইনের কাজগুলো করব। প্রত্যেকটার কারণে হচ্ছে আমার মানি ইন হয়েছে। নর্মালি কি কি কারণে টাকা আসে, আমরা যদি কোনো কিছু সেল করি সেলসের কারণে টাকা আসবে। দেন হচ্ছে আমার কোম্পানির মালিক সে যদি বিজনেসে কন্ট্রিবিউট করে সেক্ষেত্রে কি হবে, আমার আসবে। তো এখানে যখন আমরা করার সময় যদি আমরা কোনো কিছু না বুঝতে পারি, নর্মালি আমার সেলসের টাকাটাই রিসিভ হয়। এখানে ক্যাটাগরি সাজেস্ট করেনি, তো আমি ধরে নিচ্ছি এখানে আমি সেলসের টাকা রিসিভ করেছি। আপনারা যখন করবেন আমি সবগুলো একসাথে করে দেখাচ্ছি। আপনারা ওনার্স কন্ট্রিবিউশন নামে হেড ক্রিয়েট করেছেন না, ওনার্স কন্ট্রিবিউশনে কয়েকটা করবেন, দেন এখানে করবেন। তো আমি যদি এই কাজটা রিয়েল লাইফে করতাম আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারতাম যে অ্যাকচুয়ালি পেপাল অ্যাকাউন্টে যে টাকাটা এসেছে সে কি সবই সেলসের টাকা রিসিভ করেছে নাকি সেই টাকা কন্ট্রিবিউশন করেছে। তো এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করতে পারতাম। তো আমি এখানে ধরে নিচ্ছি আপনারা কয়েকটা ক্যাটাগরি দিয়ে করবেন। যেমন আপনি পিটি ক্যাশ থেকে টাকা, আমি আচ্ছা পিটি ক্যাশের জন্য একটা রাখি। যেমন আমি পিটি ক্যাশ থেকে টাকা আমি পেপালে ট্রান্সফার করতে পারি না, তো আমার পেপালে সেক্ষেত্রে তো টাকা আসলো, মানি ইন হয়েছে, দেন আমি সেল করেছি, সেলসের টাকা পেয়েছি। আমরা অনেক জায়গায় যখন এখন শপিং করতে চাই, পারচেস করতে চাই, বিকাশে পেমেন্ট করি না, রেস্টুরেন্টে গেলে এখন তো বিকাশে করলে তো অনেক ডিসকাউন্ট দেয়, অফার দেয়। তো বাইরের কান্ট্রিতে তো পেপালে এমন ইউজ হয়, তো এইভাবে তারা সেলসের টাকা রিসিভ করতে পারে। তো এখানে আমি ব্যাংক থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, পেপাল থেকেও নিয়ে আসতে পারি, দেন ওনার্স যে আছে সেও কন্ট্রিবিউট করতে পারে। তো আমি এই কয়েকটা সিলেক্ট করলাম, এই কয়েকটা ধরে নিলাম হচ্ছে সেলস। তো আপনারা যখন এই যে ট্রান্সফার যখন আসবে, যদি এমন হয় আমি ক্রেডিট কার্ড থেকে হচ্ছে আমি পেপালে ট্রান্সফার করছি বা ব্যাংক থেকে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের ইস্যু আসবে না। এখানে আমার টাকা ডিপোজিট হয়েছে, কিসের টাকা ডিপোজিট হয়েছে, সেলসের টাকা। এখন এই যে দুইটা অ্যামাউন্ট আছে, এই দুইটা আমি অ্যামাউন্ট ধরে নিলাম হচ্ছে আমি আমার পিটি ক্যাশ থেকে ট্রান্সফার করে টাকাটা পেপালে নিয়ে এসেছি। তার মানে কি পেপালে তো মানি ইন হয়েছে, আমার পিটি ক্যাশ থেকে চলে গিয়েছে। আমি যখন পিটি ক্যাশ রিকনসাইল যদি করি, পিটি ক্যাশ রিকনসাইল যদি করতে হয় কখনো, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, সেম ভাবেই করবো। আমাদের যদি বিকাশ, নগদ, রকেট রিকনসাইল করতে দেয়, প্রসেস কি সেম। আপনারা যারা বিকাশ ইউজ করেন বা দেখবেন বিকাশের যে স্টেটমেন্ট গুলো আছে, আপনারা চাইলে নিজে নিজে সেই স্টেটমেন্ট গুলো ডাউনলোড করে আপনারা এই যে কুইক বুকসে রিকনসাইল করতে পারবেন। দেখবেন আপনি এতদিনে বিকাশে যত ট্রানজাকশন করেছেন, আপনি বিকাশ অ্যাপে গিয়ে ডেট দিয়ে হচ্ছে রান রিপোর্ট করে বিকাশের স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ওই পিডিএফ ফাইলটা আপনি কুইক বুকসে নিজে নিজে রিকনসাইল করে প্র্যাকটিস করতে পারবেন। দেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ফোনে আমাদের অ্যাপ আছে না, সবাই তো এখন অ্যাপ ইউজ করি। অ্যাপে গিয়ে আপনি ডেট দিবেন, ডেট দিয়ে হচ্ছে রান রিপোর্ট করে ডাউনলোড করে আপনি ওইটা নিজে নিজে রিকনসাইল করতে পারবেন, নিজেরটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট ওই নাম দিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন দেখবেন আপনার ওই ডেটে ওপেনিং ব্যালেন্স কত ছিল, এন্ডিং ব্যালেন্স কত, আপনি নিজের অ্যাপের সাথে বা নিজের ট্রানজাকশনের সাথেও এটা ম্যাচ করাতে পারবেন। জাস্ট প্র্যাকটিসের জন্য এটা করে দেখতে পারেন। তো আমি এই দুইটা ধরে নিচ্ছি, আমি পেপাল থেকে হচ্ছে টাকাটা, সরি পিটি ক্যাশ থেকে আমি পেপালে নিয়ে এসেছি। আমি এডিটে ক্লিক করব, ক্লিক করার পর তাহলে এটা কি হবে, ট্রান্সফার হবে। আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে পিটি ক্যাশ আছে কিনা দেখি, পিটি ক্যাশ নেই, আমি অ্যাড নিউতে গিয়ে পিটি ক্যাশ অ্যাড করব।
এখন জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। আচ্ছা, আপনার এই প্রবলেমটা হয়েছিল। আমার এই চার্ট অফ অ্যাকাউন্টটা নিউলি, আর আমার এখন প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে নতুন করে মাত্র রিসেন্ট ক্রিয়েট করেছি, তো রিলোড দিয়ে আমি আবার ট্রাই করি। আমি এটা অন্যভাবে করছিলাম। আমি হলো মানে এই ডেটে ট্রান্সফার মেনুতে গিয়ে আগে একটা এন্ট্রি দিয়েছি, তারপরে এই ট্রান্সফারটাকে ম্যাচ করে দিয়েছি। আচ্ছা, এটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি যদি রিকনসাইলে চলে আসি, রিকনসাইলে আসার পর আমি ফার্স্টে অ্যাকাউন্টটা সিলেক্ট করব। আমার অ্যাকাউন্টটা ছিল পেপাল, সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্স ছিল, আমার এন্ডিং ব্যালেন্সটা দিতে হবে এবং স্টেটমেন্ট এন্ডিং ডেটটা দিতে হবে। আমার এন্ডিং ব্যালেন্সটা আমি এখান থেকে কপি করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিসেম্বরের, এটা হবে না। আমি এখান থেকে এন্ডিং ব্যালেন্সটা আবার বের করে নিই। আজকে এত লেট কেন? আচ্ছা, এখন এটা আমি অটো সাম করব। আমাকে স্টেটমেন্ট এন্ডিং ডেটটা দিতে হবে। আমার এন্ডিং ডেট কবে ছিল? 27 ডিসেম্বর 2021। স্টার্ট রিকনসাইলে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে কোনো ডিফারেন্স দেখাচ্ছে না। আমার যদি 0.01ও থাকে সেক্ষেত্রে আমরা রিকনসাইল করতে পারবো না। এখন আমি যদি এরকম হয় যে আমি এন্ডিং ব্যালেন্সে বা এন্ডিং ডেটে ভুল দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখান থেকেও এডিট করতে পারবো, এটা যে এডিট ইনফরমেশনে গিয়ে। আর যদি আমি স্টেটমেন্ট বিগিনিং ব্যালেন্সে ভুল করে থাকি সেক্ষেত্রে আমাকে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এটা এডিট করতে হবে। এই সেন্টার থেকে এডিট করার কোনো ওয়ে নেই। এখন আমি জাস্ট, অনেক সময় আপনারা যখন করবেন দেখবেন কি এগুলো হচ্ছে টিক দেওয়া থাকে না, তখন এগুলো হচ্ছে টিক দিয়ে নেবেন। এখন আমি ফিনিশ নাওতে ক্লিক করব, ডান। আমার হচ্ছে রিকনসিলিয়েশন করা ডান। আমি রিকনসিলিয়েশন রিপোর্টে গিয়ে সার্চ করে দেখতে পারবো, এই যে এখান থেকেও আমি দেখতে পাচ্ছি। এটা অ্যাসাইনমেন্টের সাথে ডাউনলোড করে দিতে হবে। আর আমি দুইটা দিব সিএসভি ফাইল, একটা হচ্ছে আর একটা পিডিএফ ফাইল দিব। পিডিএফ ফাইলটা আপনারা করতে পারবেন, সিএসভি তে কনভার্ট করে করবেন। আমি যে অ্যাপটা দিয়েছি রিকন হেল্প, এটা দিয়ে ইজিলি তো করতে পারবেন। আর এটা সেপ্টেম্বরেরটা করে দেখাই, সেপ্টেম্বরে অনেক একটু প্রবলেম হয় করতে। আমি এটা সফটওয়্যারে কনভার্ট করে দেখাবো না, আমি জাস্ট শর্টিং করে দেখাবো, ঠিক আছে? এটা কোন মান্থের? আর এই যে নিউ যে আপনি এসেছেন ভাইয়া, বুঝতে পারছেন, মানে বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। আজকে কে আসেনি? চৈতি আসেনি আজকে। আচ্ছা, সেপ্টেম্বরটা আপনারা করবেন, আমি এখানে আপনাদেরকে শর্টিং করে দেখাচ্ছি। ফার্স্টে এটা আমি ডাউনলোড করে নিব।
ডাউনলোড করার পর আমি এখানে আমাকে দুইটা কাজ করতে হবে। ফার্স্টে আমি কারেন্সিটা দেখি, এখানে জাস্ট আমার এখানে একটা কারেন্সি আছে, আগেরটাতে কিন্তু দুইটা ছিল, এখানে একটা আছে, আমি ওকে দিলাম একটা কারেন্সি। এরপর আমি চলে আসব ব্যালেন্স ইম্প্যাক্টে, আমি এটা ফিল্টার করি। ফিল্টার করার পর এই যে ডেবিট ক্রেডিট মেমো দেওয়া আছে, মেমো কি আমি নিব? নিব না, আমাকে শুধু ডেবিট ক্রেডিট নিতে হবে। মেমো থাকতে পারে, রিসিপ্ট থাকতে পারে, আমরা শুধু ডেবিট আর ক্রেডিটটাই নিব। নিলাম। এখন আমাকে ফার্স্টে হচ্ছে ডেটটা কপি করে নিতে হবে, আমি ডেটটা কপি করব। ডেটটা কপি করে আমি আরেকটা শিটে নিয়ে আসব। নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চলে যাব গ্রসে। গ্রসটা আমি কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন গ্রসের নিচে আমি কোনটা নিয়ে আসব? ফি। প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য তো আমাকে পেপাল কোম্পানিকে ফি দিতে হয়েছে, আমি ফিটা কপি করব। আমি ফিটা কপি করলাম, কপি করে আমি, হ্যাঁ ডেট সেম হতে হবে, আমি গ্রসের নিচে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখান থেকে ডেটগুলো নিব। ডেটটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। ডেসক্রিপশনটা তো সবাই শর্টিং করতে পারবেন, কনকাটিনেট ফর্মুলা দিয়ে, আমি ডেসক্রিপশনটা দেখাচ্ছি না। আমি ওপেনিং ব্যালেন্স আর এন্ডিং ব্যালেন্সটা ম্যাচ করে এখন দেখবো হয় কিনা। এখানে আমার নেট কি দেওয়া আছে? প্লাস ফিগারে আছে, তাহলে এটা কি করতে হবে? আমাকে মাইনাস করতে হবে। এটাই হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স। এই ব্যালেন্সটা দিয়ে আপনারা যখন অটোসাম করবেন দেখবেন এন্ডিং ব্যালেন্সটা চলে এসেছে, এবং এটা আপনারা ম্যাচ করবে পেপ্যালের সাথে। আমি আর অটোসাম করে দেখাচ্ছি না, ঠিক আছে? এটাতে গিয়ে অনেকে ভুল করে, এই যে আগেরটাতে তো আমার হচ্ছে ব্যালেন্স দুইটা ছিল, এখানে একটা, আবার এখানে মেমো ছিল, তো এই জায়গায় গিয়ে অনেকের ভুল হয়, এর জন্য এটা দেখিয়ে দিলাম। আর বাকিটুকু আপনারা করতে পারবেন। আর এখানে দেখবেন হচ্ছে এই যে আপনার যেটা প্লাস ফিগারে যেটা আছে, আমার এটাতে পেমেন্ট এসেছে, ঠিক আছে? পেমেন্ট আমি রিসিভ করেছি, একটা হচ্ছে মানি ইন মানি আউট। অনেক সময় আপনার এইটাতে কি হবে, আপনার মনে হবে হচ্ছে এটা কোন একটা এক্সপেন্স হয়েছে, ট্রানজাকশন ডিটেলসটা দেখে এরকম মনে হবে, বাট আমি ফিগারটা দেখবো প্লাসে আছে না মাইনাসে আছে। প্লাসে আছে তার মানে আমার মানি ইন হয়েছে, আমার এই কোম্পানি হচ্ছে কোনো না কোনো সেলসের টাকাটা রিসিভ করেছে, কোনো প্রোডাক্ট সেল করে সেই টাকাটা রিসিভ করেছে। তো এটা পেপাল নামে একটা ফোল্ডার করবেন, দুইটা সিএসভি ফাইল থাকবে এবং আরেকটা পিডিএফ ফাইল দিয়ে দিব। পিডিএফটাকে হচ্ছে কনভার্ট করবেন। কনভার্টারের দুইটা অ্যাপের কথা তো আমি বলেছি, একটা হচ্ছে রিকন হেল্প আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার। ব্যাংক স্টেটমেন্ট কনভার্টারে হচ্ছে একদিন আপনারা ফ্রিতে 5টা করতে পারবেন। অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে দেখা যায় আপনি 2টা বা 3টা করলেন, করার পর বলবে হচ্ছে ক্রেডিট লিমিট আউট, আর ফ্রিতে ট্রাই করতে পারবেন না। অন্য মেল, আমাদের তো একের অধিক মেল থাকে, 2টা 3টা মেল থাকে, অন্য মেল দিয়ে ট্রাই করবেন। সো আপনি যদি 2-3টা মেল দিয়ে ট্রাই করেন, আপনি একদিনে অনেকগুলো করতে পারবেন। এটা ছাড়া আরেকটা বলেছি যেটা রিকন হেল্প। রিকন হেল্পে অনেক সময় আপনারা যখন সিএসভি ফাইলটা দিবেন দেখা যায় বলবে ইনভ্যালিড, টেকনিক্যাল ইস্যুর কারণে মাঝখানে প্রবলেম হয়, সেটা বুঝে নিতে হবে, তখন এটা কেটে দিয়ে কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, বা একটা ফাইল ইম্পোর্ট দেওয়ার পর ওইটা সিএসভি তে কনভার্ট হচ্ছে না, আবার ডাউনলোড করে নিয়ে ট্রাই করবেন। মাঝে মধ্যে রিকন হেল্পে সামহাউ একটু টেকনিক্যাল ইস্যু হয় যার কারণে কনভার্ট নেয় না, কেটে দিয়ে একটু পরে ট্রাই করবেন, বা সবগুলো ট্যাব ক্লোজ করে দিয়ে অথবা পিসিটা রেজিস্টার দিয়ে আবার ট্রাই করবেন। আরেকটা মুড আছে যে ইনকগনিটো, যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে গিয়ে ট্রাই করবেন। এখানে গিয়ে ট্রাই হলে অনেক সময় কুইক বুকসও দেখবেন
হচ্ছে লগ ইন করতে গেলে বা ইরর দেখায় হচ্ছে না, এই নিউ ইনকগনিটো উইন্ডোতে গিয়ে ট্রাই করবেন। আচ্ছা, পেপাল রিকনসিলিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ক্লিয়ার সবার। এখন আমরা দেখব যে ভ্যাট রিটার্ন কিভাবে করতে হয়। আমি চলে যাই কুইক বুকসে। সো আমরা এখন ইউকের ভ্যাট রিটার্ন শিখবো। ইউকেতে কি প্রত্যেক 3 মাস পর পর আমাদেরকে ভ্যাট রিটার্ন করতে হয়। আমরা তো সেটিং এর সময় সেট করেছিলাম, তাই না? এখন আমাদের যে বর্তমানে যে কোম্পানিটা দিয়ে আমরা প্র্যাকটিস করছি, ইউকে ইউএস এর যে লিঙ্কগুলো আছে, এই মুহূর্তে ফ্রিতে প্র্যাকটিস করার কোনো অপশন নেই, বাট বাংলাদেশেরটা আছে, বাংলাদেশ দিয়ে ফ্রিতে প্র্যাকটিস করছি। তো আমি আগেই বলেছিলাম এই সফটওয়্যারগুলো যে বানানো হয়েছে, ওরা কিন্তু বাংলাদেশকে টার্গেট করে বানায়নি। এর ফলে আমাদের বাংলাদেশের যে রেটগুলো আছে, সেই রেটগুলো সফটওয়্যারে অ্যাড করা নেই। আমরা যখন ইউকের কোম্পানি দিয়ে কাজ করেছি, ইউকের ডেটা দিয়ে কাজ করেছি, তখন ইউকের যে রেটগুলো ছিল অটোমেটিক ছিল, আমরা জাস্ট অন অ্যান্ড অফ করেছি। আরো যদি অ্যাড করতে হতো তখন আমরা কি করেছি, কাস্টমাইজ করে অ্যাড করে নিয়েছি। বাট এখানে কিন্তু আমার কোনোটাই অ্যাড করা নেই, আমাকে অ্যাড করে নিতে হবে। আর আমি যদি ইউকের ভ্যাট রিটার্ন করে, আমি বলেছিলাম ইয়ারলি টার্নওভার যদি 85,000 পাউন্ডস অর অ্যাবভ হয়, সেক্ষেত্রে ভ্যাট রেজিস্টার করাটা হচ্ছে তাকে ম্যান্ডেটরি করতেই হবে। প্রথম বছর তাকে ভ্যাট রিটার্ন করতে হবে না, তাকে মওকুফ করে দেওয়া হবে। পরবর্তী বছর থেকে হচ্ছে তাকে ভ্যাট রিটার্ন করতে হবে। এবং কোনো প্রতিষ্ঠানের যদি ইয়ারলি টার্নওভার 85,000 পাউন্ডস এর নিচে থাকে, সেক্ষেত্রে সে যদি চায় ভ্যাট রেজিস্টার হওয়ার জন্য, সেক্ষেত্রে সে হতে পারে। যখন তার আর্নিংসটা বেশি হবে তখন থেকে সে হচ্ছে ভ্যাট রিটার্ন করবে। আমি ফার্স্টে চলে যাব ট্যাক্সে। আমি একটু কিছু রেট অ্যাড করে নিব, আমার সফটওয়্যার যেহেতু কোনো রেট অ্যাড করা নেই। সেট আপ ট্যাক্স, আমি ট্যাক্স রেট 10% দিচ্ছি। ট্যাক্স এজেন্সির নেম দিতে হবে HMRC। আমি এটা জানুয়ারি থেকে দিচ্ছি। ফাইলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি 3 মাস পর পর দিতে হয়, আমাদের বাংলাদেশে মান্থলি করতে হয়। রিপোর্টিংটা হচ্ছে আমি ক্যাশ বেসিস দিব। আমি ক্যাশ বেসিস দিলে কি হয়, অ্যাক্রুয়াল দিলে কি হয়, এটা আগেও বলেছি। আমি যদি ক্যাশ বেসিসটা সিলেক্ট করি, দেখা গেল সুপার কেয়ার ফার্মেসি সে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে, পারচেস করে নিয়ে আসার পর কাস্টমারদের কাছে সেল করে। তো সাপ্লায়ার কাছ থেকে যখন একটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে, সাপ্লায়ারকে যেই পরিমাণ সে ট্যাক্স দিচ্ছে, কাস্টমারদের কাছে যখন প্রোডাক্টটা সেল করে একই পরিমাণ ট্যাক্স কাস্টমারদের কাছেও কাছ থেকে নেয়। নেওয়ার পর যে অ্যামাউন্টটা জমা হয়, সেই অ্যামাউন্টটা হচ্ছে গভর্নমেন্টের ফান্ডে চলে যায়, HMRC তে চলে যায়। এর জন্য আমি ক্যাশ বেসিসটা দিলাম, তো গভর্নমেন্টের ফান্ডে চলে যায়। আমি যদি অ্যাক্রুয়াল দেই, কি হবে, আমাকে আমি হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট আমি দিয়েছি জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের মধ্যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল হচ্ছে, অ্যাকাউন্টস পেবল ছিল 1 লাখ, আর অ্যাকাউন্টস রিসিভেবল ছিল হচ্ছে 50,000। তার মানে আমি তো সব কালেকশন করতে পারিনি। তো আমি যদি অ্যাক্রুয়াল বেসিস দেই, হ্যাঁ, আমার টোটালটার উপরে আমি যেই অ্যামাউন্টটা এখনো কালেক্ট করিনি, সেই অ্যামাউন্টের উপরেও হচ্ছে আমাকে রিটার্ন দেখাতে হবে। বাট আমি যদি ক্যাশ বেসিস দেই, আমি যেই টাকাটুকু ক্যাশে জাস্ট কালেকশন করেছি আমি সেটার উপরই ভ্যাট রিটার্ন দেখাবো। এখন অনেক সময় দেখা যায় কি, আমার ব্যাড ডেট আসতে পারে না, আমি কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করেছি, 1 বছর হয়ে গেল, সে আমাকে টাকাটা পেমেন্ট করেনি, সে আমাকে আর পেমেন্ট করবেই না, তো সেক্ষেত্রে সেটা ব্যাড ডেপ্টে চলে যাবে। এখন আমি যদি অ্যাক্রুয়াল বেসিস দেই, সেক্ষেত্রে আমার ওইটার জন্য কি ভ্যাট রিটার্ন করতে হবে, বাট আদৌ কি আমি টাকাটা পেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার কি লস হয়ে গেল না? এর জন্য আমরা কি রাখবো, ক্যাশ বেসিসটাই রাখবো।
এই যে আমি পারচেজ ট্যাক্স রিক্লেমেবল দিলাম। আমি আচ্ছা, আমাদের রেট সেট করা ডান। আমি আরেকটা রেটও অ্যাড করে নিই। এটা আমি 20% অ্যাড করি। ইউকে তে হচ্ছে 20% এই স্ট্যান্ডার্ড রেটে 20% অ্যাড করলাম। এখানে আমাকে এজেন্সি নেম দিতে হবে। এজেন্সি নেম কি? এইচএমআরসি। এটা অপশনাল, দিচ্ছি না এর জন্য। জানুয়ারি থেকে স্টার্ট করেছি। ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি। রিপোর্টিং মেথড ক্যাশ। এখানে আমি 20 দিব। এখানে আবার কিন্তু পার্সেন্ট দিতে হবে না, হ্যাঁ। আমি যদি এখানেও পার্সেন্ট দিই সেক্ষেত্রে কিন্তু এটা ভুল আসবে। দিস নেক্সট। আমরা যখন আগে ইউকেটটা করেছি, আগে কিছু রেট অটোমেটিক ছিল। দেন আমরা যে রেটগুলো অ্যাড করেছি সেগুলো কি ভ্যাট সেন্টারে আলাদা আলাদা শো করতো না? খেয়াল করেছেন? কে কে খেয়াল করেছেন? যেহেতু ইউকেটটা নেই ফ্রি, এখন দেখাতে পারছি না। আমি যখন ইউকেটটা করেছি এখানে নিচে একটা বক্স ছিল, হ্যাঁ। আমি বলেছিলাম যে এই বক্সে টিক মার্ক না দেওয়ার জন্য। সেই বক্সটা দিয়ে কি বোঝাতো? আমি যে রেটগুলো অ্যাড করছি, আমার সফটওয়্যার তো অটোমেটিক ইউকে রেট অ্যাড করে দেওয়া আছে। আমি যেগুলো আলাদা আলাদা করে অ্যাড করছি এগুলো আলাদা আলাদা, ওই যে ফ্ল্যাট স্কিম রেট নামে একটা ছোট বক্স ছিল, আগের ভিডিও যদি দেখেন খেয়াল করবেন। আমি যদি কোনো রেট অ্যাড করার সময় আমি যদি ওই বক্সে টিক মার্ক দিতাম, আমার যে সফটওয়্যার যে ভ্যাট রেট গুলো যেই সেন্টারে ছিল আমি যে কাস্টমাইজ করে অ্যাড করেছি ওটা সেম সেন্টারে চলে আসতো। বাট আমি যেহেতু টিক মার্ক দেনি, এগুলো আলাদা 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 সেন্টারে থাকবে। বাট এখন যখন আমি বাংলাদেশের কোম্পানিতে কাজ করছি, এখানে যে ট্যাক্স রেট গুলো অ্যাড করছি, আমার সফটওয়্যার তো কোনো ট্যাক্স রেট অ্যাড নেই, আমি নতুন করে অ্যাড করছি, আমার সবগুলো একই সেন্টারে থাকবে। বাট যখন আমি ইউকে ইউএস এর কোম্পানিতে আলাদা আলাদা রেট দিচ্ছি, আমাকে আলাদা আলাদা রিটার্ন দেখাতে হবে। আমার ভ্যাট সেন্টারে তো এখন কোনো ডকুমেন্ট নেই, আমি কোনো অ্যাক্টিভিটি করিনি, আমার নিউ কোম্পানি। সো আমি ফার্স্টে একটা দুইটা বিল এবং এক্সপেন্স রেকর্ড করে দেন আমি কিছু ডেটা নিয়ে আসবো। ফার্স্ট আমি এক্সপেন্সে চলে যাই। আমি চলে যাব হচ্ছে জানুয়ারিতে। পেমেন্ট মেথড দিয়ে দিলাম ডিরেক্ট ডেবিট। আমি এখানে একটা এক্সপেন্স ক্যাটাগরি করব বেশি অ্যামাউন্ট দিয়ে, যেহেতু আমার কোনো এখানে ডেটা নেই। হুম, আচ্ছা, বাংলাদেশের কোম্পানিতে এই প্রবলেমটা হচ্ছে। আমার আরেকটা কোম্পানি আছে। এখন আমি যতক্ষণ না ট্যাক্স রেট, এই যে আমি একটা ট্যাক্স রেট অ্যাড করলাম, অ্যাড করার পর এখন আমার চলে আসার কথা, আমি যতক্ষণ না ট্যাক্স রেট অ্যাড করব ততক্ষণ এটা আসবে না। বাট আমি যে ট্যাক্স রেট অ্যাড করেছি, অ্যাড করার পর আমাকে এখানে বারবার বলছে সেট আপ ট্যাক্স, সেট আপ ট্যাক্স। আমি এইচএমআরসি জায়গায় এনবিআর দিয়েছিলাম। বাট আপনি এনবিআর তো বাংলাদেশের ক্ষেত্রে হবে, বাট আপনি যেহেতু ইউকে ডেটা দিয়ে কাজ করছেন এইচএমআরসি দিবেন। আর যদি ইউএস এরটা কাজ করেন, আমার মনে হয় এনবিআর দেওয়ার পরে নিয়েছিল, এজন্য আমি ওটা দিয়েছি। না এইচএমআরসি দিলেও নেয়। হুম, আচ্ছা আমি আরেকটাতে চলে যাই। আচ্ছা, এরকম কারো কোম্পানি আছে যে ইনভয়েস করেছেন, বিল করেছেন? আপনারটা আছে? আপনি আপনার যে পাসওয়ার্ড এবং মেল অ্যাড্রেসটা আমাকে ইনবক্সে দিয়ে দেন, আমি কপি করে লগ ইন করে আপনারটাতে দেখাচ্ছি, যেহেতু এটাতে ডেটা আছে, ভ্যাট সেন্টারে ডেটার ইম্প্যাক্ট থাকবে। ওটা তো আমাদের এনবিআর
তাও ওটাও দিব। আচ্ছা থাক তাহলে দেখি। আচ্ছা আমার এই যে এটাতে আছে, এখান থেকে দেখানো যাবে। এখানে যদি দেখি এই যে এপ্রিল মে জুন, এপ্রিল মে জুন এই 3 মাসের ভ্যাট রিটার্ন আমার করা হয়েছে। তো এই 3 মাসের ভ্যাট রিটার্ন করার পর আমার কি দিতে হবে, এর পরের 3 মাসেরটা অন হবে। তো এই সেন্টারে অটোমেটিক আমি যখন 3 মাসের ভ্যাট রিটার্ন করব, পরের 3 মাসেরটা অটোমেটিক অন হয়ে যাবে এই সেন্টারে। এসে এখানে অন হয়েছে, আমি জাস্ট এখানে প্রিপেয়ার রিটার্নে গিয়ে ক্লিক করে ভ্যাট রিটার্ন করব। কতটুকু রিটার্ন করতে হবে, আমি যে সেল করেছি এই 3 মাসের মধ্যে, এই যে এপ্রিল মে জুন পর্যন্ত আমি ভ্যাট রিটার্ন করেছি, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এখানে এই 3 মাসের মধ্যে আমি সেল করে কি পরিমাণ কালেকশন করেছি এবং পেড করে কি পরিমাণ পারচেস করেছি এবং কোন অ্যামাউন্ট আমাকে ভ্যাট রিটার্ন করতে হবে ভ্যাট সেন্টারে দেখাচ্ছে। এবং আমার এখানে রেট কি কি ছিল, এই যে রেটগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আমরা যখন আগে ইউকেটাতে করেছি, আমরা যদি যাই এই যে প্রত্যেকটা রেট এখানে আলাদা আলাদা দেওয়া আছে। এই রেটগুলো আলাদা আলাদা দেওয়ার কারণ কি, এটা হচ্ছে আমার সেন্ট্রাল যে ভ্যাটের রেটগুলো আছে সেখানে নেই। এখন এই যে আলাদা আলাদা রেট, এই 7.5% জন্য এখানে যদি কোনো অ্যামাউন্ট থাকতো, এটা আমাকে কি করতে হবে, আলাদা করে রিটার্ন দেখাতে হবে। আবার এখানে চলে আসি, এখানে 5% জিএসটি দেওয়া আছে, এটার জন্য আমাকে কি করতে হবে, আলাদা করে রিটার্ন দেখাতে হবে। বাট যখন আমরা রিয়েল কোম্পানিতে কাজ করব, ভ্যাট রেট গুলো তো অটোমেটিক আমাদের দেওয়াই থাকবে, সো আমাদের একটা সেন্টারে রিটার্ন দেখালেই হবে। আর আমরা যদি কাস্টমাইজ করে অ্যাড করি, সেটা হচ্ছে আলাদা সেন্টারে গিয়ে রিটার্ন দেখাতে হবে। আর যদি ওই যে ফ্ল্যাট স্কিম রেটে ক্লিক করে যদি আমি একই সাথে সেই রেটটা নিয়ে আসি, সেক্ষেত্রে আমি একসাথেই দেখাতে পারবো। বাট রিয়েল লাইফে কাজ করতে গেলে সেটার কোনো প্রয়োজন হয় না, কজ আমি যেই দেশের কাজ করছি, আমি সেই দেশের রেট দেওয়া আছে, আমি জাস্ট সেটা অন অ্যান্ড অফ করে কাজ করব, আমাকে অ্যাড করতে হবে না। তো এখানে অ্যাড করার আগে আমাদের কিছু রিপোর্ট ডাউনলোড করতে হবে। আপনার এই যে ভ্যাট 100 রিপোর্ট, এখানে আমি চলে যাই। এই রিপোর্টটা ডাউনলোড করে রাখবেন। আমি অলরেডি দিই, অ্যাক্রল দিলাম, রান রিপোর্টে ক্লিক করব। এই রিপোর্টটা ডাউনলোড করে রাখবেন, ভ্যাট 100 রিপোর্ট। আরো কিছু রিপোর্ট আছে, আমি দেখাচ্ছি। ভ্যাট রিটার্ন নামে একটা ফোল্ডার করবেন এবং এই ফোল্ডারের মধ্যে রিপোর্টগুলো ডাউনলোড করে রাখবেন। নরমালি ভ্যাট রিটার্নে কি কি আসে, আমি যদি কোনো ইনভয়েস করি, সেই ইনভয়েসের অ্যামাউন্ট কি ভ্যাট রিটার্নে আসবে? যতক্ষণ না আমি ইনভয়েসের অ্যামাউন্টটা রিসিভ করি, যেহেতু আমি ক্যাশ বেসিস দিয়েছি, আমি যদি বিল করি, বিলটা যদি এখনো কোনো পেমেন্ট না করি, সেটা কি ভ্যাট রিটার্নে আসবে? আমি যদি কোনো এক্সপেন্স করে থাকি এবং পেমেন্ট করে দিই, সেটা আসবে। হ্যাঁ, দেখেন এখানে ড্যাশবোর্ডে রিপোর্ট দেওয়া থাকে না, কিন্তু রিপোর্ট নেই, পেরোলের উপরে আচ্ছা এখানে আসছে। তো অনেক সময় এই সেন্টারে থাকে না, এই যে অ্যাডভান্স সার্চে গিয়ে আমি বলি সার্চ করতে, আমি যদি এখানে কোনো কিছু না পাই, যেখানে সার্চ করলে এটা চলে আসবে। আর বিশেষ করে যখন নতুন সাবস্ক্রিপশন নিবেন, অনেক মেনু পাবেন না, আসতে সময় লাগে, তখন এখানে গিয়ে সার্চ করবেন। আচ্ছা এখানে আসার পর এখানে আমার ভ্যাটের রিলেটেড অনেক রিপোর্ট আছে, নিচে চলে যাই। এটা কি ইউকে বেসড কোম্পানি নাকি না বাংলাদেশ? এটা বাংলাদেশের। আচ্ছা ভ্যাট 100 রিপোর্টটা ডাউনলোড করবেন। এখানে দেখেন 10% ভ্যাট ডিটেল রিপোর্ট, এই যে ভ্যাট ডিটেল রিপোর্টটা ডাউনলোড করবেন। সবাই লিখে নেন কোন কোন রিপোর্টগুলো ডাউনলোড করতে হবে। ভ্যাট ডিটেল রিপোর্টের মধ্যে আমি যদি ইউকের কাজ করি, ইউকের যে রেটগুলো আছে 20% স্ট্যান্ডার্ড রেটেড, 5% রিডিউস রেটেড, দেন 0 রেটেড, সেই রেটের যে ট্যাক্স রেটগুলো আছে ভ্যাট ডিটেল রিপোর্টের মধ্যে কি সব একসাথে থাকবে। কিন্তু আমি যে কাস্টমাইজ করে অ্যাড করেছি 10%, 15%, সেটার জন্য আলাদা আলাদা রিপোর্ট থাকবে। এই যে 10% ভ্যাট ডিটেল রিপোর্ট, এই যে 7.5% ভ্যাট ডিটেল রিপোর্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকবে। আর আমার সফটওয়্যারে যে রেটগুলো আছে, হ্যাঁ কাস্টমাইজ করে যেগুলো অ্যাড করব সেগুলো আলাদা থাকবে। আর আমার ভ্যাট ডিটেল রিপোর্টের মধ্যে আমার সফটওয়্যারে যেই দেশের জন্য কাজ করছি, সেই দেশের যে রেটগুলো আছে, সেই রেটগুলো ইউজ করে আমি যতগুলো অ্যাক্টিভিটি করেছি সবকিছু আমার ভ্যাট ডিটেল রিপোর্টের মধ্যে থাকবে। এই যে এই ভ্যাট ডিটেল রিপোর্টটা অনেক সময় কি হয়,
ক্লায়েন্টরা বলে ভ্যাট রিকনসিলিয়েশন করে দেওয়ার জন্য বা ট্যাক্স রিকনসিলিয়েশন করে দেওয়ার জন্য। এখন এই ভ্যাট বা ট্যাক্স রিকনসিলিয়েশনটা কি ব্যাংক রিকনসিলিয়েশনের মতো? আমরা ফার্স্টে বলে তো আমরা এরকম ভাববো, জিনিসটা আসলে এরকম না। অনেক সময় ক্লায়েন্ট হয়তো বুঝতে পারবে না, সে এটা ভ্যাট ডিটেল রিপোর্ট হচ্ছে নিল, নেওয়ার পর দেখলে এখানে অনেক অ্যামাউন্ট আছে, বাট আমি যদি ভ্যাট সেন্টারে যাই, ভ্যাট সেন্টার এই অ্যামাউন্টটা শো করছে, তো ক্লায়েন্ট বুঝতে পারলো না, তখন আপনাকে এই রিপোর্টটা দেখে, এই যে এটা হচ্ছে ভ্যাট ডিটেল রিপোর্ট, এই রিপোর্ট দেখে বুঝাতে হবে কোনটা ভ্যাট সেন্টারে ইম্প্যাক্ট ফেলবে, কোনটা ইম্প্যাক্ট ফেলবে না, সেটা বলতে হবে। আপনারা ইনভয়েস বিলের ক্লাসগুলো, অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবলের ক্লাস যারা ভালো করে করেছেন তারা ইজিলি ক্যাচ করতে পারছেন যে কোনটা ইম্প্যাক্ট ফেলবে না। আর যারা করেননি তারা বুঝতে পারছেন না, সো ভালো করে আগের পার্টগুলো শিখতে হবে। যেমন আমার ইনভয়েসের এখানে যে অ্যামাউন্ট গুলো আছে সেটা কি আসবে না। আমার সেলস রিসিপ্ট যদি থাকে সেটা কি আসবে, কজ সেলস রিসিপ্ট কখন করি, নগদ টাকায় সেল করেছি। আমার যদি ক্রেডিট নোট হয় সেটা কি আমার ভ্যাট সেন্টারে আসবে? ক্রেডিট নোট কিন্তু আসবে না। তো এটাই হচ্ছে আপনাকে এই ভ্যাট ডিটেল রিপোর্টটা ডাউনলোড করে আপনাকে ক্লায়েন্টকে বুঝাতে হবে যে এই অ্যামাউন্ট গুলো অ্যাকচুয়ালি ভ্যাট সেন্টারে আসে না, এর জন্য এইটার সাথে এই অ্যামাউন্ট ম্যাচ করেনি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাট রিকনসিলিয়েশন, মানে ক্লায়েন্টকে আপনাকে বুঝাতে হবে যে কোনটা ইম্প্যাক্ট ফেলে, কোনটা ইম্প্যাক্ট ফেলে না। এটার জন্য অবশ্যই আপনার সেই নলেজটুকু থাকতে হবে, বুঝতে হবে যে কোনটা ইম্প্যাক্ট ফেলে না। তো এই সেন্টারে আসলাম, আমি আবার রিপোর্টে চলে যাই। তো ভ্যাট ডিটেল রিপোর্টটা কি আমরা বুঝতে পেরেছি? এই যে এই ভ্যাট রেট গুলো যে 20% দিয়ে, আচ্ছা এটা আমার ইউকের কোম্পানি, ঠিক আছে, এই যে এখানে 20% আছে, এই রেট গুলো হচ্ছে ইউকের রেট, এর জন্য ভ্যাট ডিটেল রিপোর্ট চলে এসেছে, এটা ডাউনলোড করবেন। তারপর ভ্যাট 100 রিপোর্টটা তো বলেছি, ভ্যাট লাইবিলিটি রিপোর্ট, ট্রানজাকশন ডিটেল বাই ট্যাক্স কোড, আচ্ছা এটা লাগবে না। এই রিপোর্টগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। এরপর ভ্যাট সেন্টারে চলে আসি। তো এটা তো আমি জানি যে প্রত্যেক 3 মাসেরটা করতে হবে। এখন আমি অ্যাক্টিভিটি করবো, অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এগুলো অটো জেনারেট হয়ে যাবে। আমাকে কোনো কিছু, এই কুইকবুক সফটওয়্যার যত রিপোর্ট আছে আমি কি কোনো কিছু হাত দিয়ে তৈরি করেছি? সব অটো জেনারেট হয়। সো আমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে অটো জেনারেট হবে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট করতে দিলে অনেকেই ভুল করে, আপনি দেখবেন আপনার সফটওয়্যারে কোন 3 মাসের ভ্যাট রিটার্নটা অন আছে, হ্যাঁ সেই 3 মাস দিয়ে আপনার এখন তো কোনো ডকুমেন্ট নেই, আপনি কয়েকটা বিল করবেন এবং কয়েকটা ইনভয়েস করবেন, বিল এবং ইনভয়েস করবেন, রিসিপ্ট পেমেন্ট দেখাবেন, এক্সপেন্স রেকর্ড করবেন, পেমেন্টটা দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার ভ্যাট সেন্টার ইম্প্যাক্ট ফেলবে। এখন এখানে যদি আমি ডিসেম্বর 2024 দিয়ে যদি কোনো ডেটা এন্ট্রি করি, এটা কি আমার এই ভ্যাট রিটার্নের অ্যামাউন্টের মধ্যে আসবে না। কেন আসবে না? আমি যখন ডিসেম্বরের মাসের ভ্যাট রিটার্নটা করব তখন সেই মাসের মধ্যে আসবে এটা। এখন আমি এই তিনটা ওপেন করার পর পরবর্তী 3 মাস আবার এখানে প্রিপেয়ার রিটার্ন লেখা থাকবে, আবার এখানে ভিউ রিপোর্টে ক্লিক করেও এখান থেকে আমরা রিপোর্ট ডাউনলোড করতে পারবো। তো ফার্স্টে আমি ভ্যাট সেন্টারে চলে আসলাম, আসার পর আমি এখানে প্রিপেয়ার রিটার্নে ক্লিক করব। রিটার্নে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টিং পিরিয়ড কি, কোয়ার্টারলি, আমার স্টার্ট ডেট এন্ড ডেট চলে এসেছে, আমি ভ্যাট সাবমিট করতে হবে। আচ্ছা ভ্যাট সাবমিট করার জন্য আমার এখানে কি অগাস্ট, আমার সেপ্টেম্বর পর্যন্ত আছে, হ্যাঁ এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের আমি ভ্যাট রিটার্ন করছি। তো ভ্যাট রিটার্নের যে পেমেন্টটা দেওয়ার সময় কি 1 মাস 8 দিন, হ্যাঁ এটা সেপ্টেম্বর পর্যন্ত, তার মানে আমি অক্টোবর মাস ফুল সময় পাবো, তার পরবর্তী 8 দিন এর মধ্যে আমাকে ভ্যাট রিটার্ন করতে হবে। সো আমি ধরে নিলাম আমি অক্টোবর মাসের 25 তারিখে ভ্যাট রিটার্ন করছি, আমি ডেট সিলেক্ট করলাম, করার পর আমার এখানে কিছু বক্স দেওয়া আছে, প্রত্যেকটা বক্সের এক একটা মিনিং আছে। এখন প্রত্যেকটা বক্সের মিনিং জানাটা আমাদের ইম্পর্টেন্ট না, বাট আমরা যদি জেনে রাখি এটা আমাদের জন্য ভালো। তো কোন বক্সে কি আমি বলে দিচ্ছি, এখানে এই যে বক্স 1 দেওয়া আছে, ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুটস, বক্স 1 এর এখানে আমরা কিছু অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা মেনলি 4টা কান্ট্রি মিলে হচ্ছে ইউকে, ইংল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। এই 4টা কান্ট্রির মধ্যে আপনি যা যা সেল করবেন, সেল করে আপনি যা যা কালেকশন করবেন সবকিছু আপনার বক্স 1 এর অ্যামাউন্টে চলে আসবে। দেন বক্স 2 তে
এই যে আমি যে 4টা কান্ট্রির কথা বললাম, ইংল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড, এই 4টা কান্ট্রির বাহিরে, ইউরোপটা তো অনেক বড় তাই না, এই 4টা কান্ট্রির বাহিরে যদি আপনি সেল করেন, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফুল ওয়ার্ল্ডের মধ্যে আপনি যেখানেই সেল করেন না কেন, সেই অ্যামাউন্টটা বক্স 2 তে আসবে। বক্স 3, বক্স 1 এবং বক্স 2 তে যেই দুইটা অ্যামাউন্ট আছে সেই দুইটা অ্যামাউন্ট যোগ হয়ে হচ্ছে বক্স 3 তে আসবে। দেন বক্স 4, আপনি যে কোনো জায়গায় পারচেস করেন, পারচেস করার সময় আপনি তো ভ্যাট দিবেন, তো ইউকের ভিতরে বা বাহিরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আপনি যদি রিক্লেম করেন সেটা হচ্ছে আপনার 4 এ চলে আসবে। রিক্লেমটা কি? রিক্লেম ওই যে দাবি করা, আমরা পারচেস করার সময় যেটা দিচ্ছি কাস্টমারদের কাছ থেকে তো আবার সেটা নিচ্ছি, এটা তো রিক্লেম করা। দেন 5 এ কি আসবে, আমরা যা কালেকশন করেছি এবং যেই পরিমাণ সেল করেছি, হ্যাঁ, এই দুইটার যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা কোথায় চলে আসবে, ডিফারেন্সটা চলে আসবে বক্স 5 এ। দেন 6 এ ইউকে এর কান্ট্রির মধ্যে কি পরিমাণ সেল করেছেন ট্যাক্স ছাড়া, বক্স 6 এ ট্যাক্স বাদ দিয়ে আমার প্রোডাক্টের যে মেইন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থাকবে। আমাদের কি প্রোডাক্টের এখানে অ্যামাউন্টের সাথে ট্যাক্স রেটটা আছে না, বাট বক্স 6 এ আমার যে প্রোডাক্টের যে মেইন প্রাইস সেটা থাকবে। আমি যখন কাস্টমারের কাছে সেল করেছি, সেল করার সময় প্রোডাক্টের একটা প্রাইস ছিল, ভ্যাট ছিল, দুইটা একসাথে থাকে না, বক্স 6 এ জাস্ট প্রোডাক্টের প্রাইসটাই থাকবে। আর বক্স 7 এ হচ্ছে আমরা কি পারচেজ করি তো তারপর কাস্টমারদের কাছে সেল করি, আমি যে পারচেজ করেছি সেটা থাকবে উইথাউট ভ্যাট রেট। আর বক্স 8 এ আমি কি পরিমাণ ইউকের বাইরে সেল করেছি, আর বক্স 9 এ থাকবে হচ্ছে আমি কি পরিমাণ ইউকের বাইরে থেকে পারচেজ করে নিয়ে এসেছি। তো এই হচ্ছে এই প্রত্যেকটা বক্সের এক একটা মিনিং বুঝায়। এখন আমাদের এই বক্সের যে যে কাজগুলো অ্যাক্টিভিটি গুলো আছে, এটা হচ্ছে আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, আমরা জাস্ট মার্ক অ্যাজ ফিল্ডে ক্লিক করব। এক্সকিউজ মি, এই যে ফোনটা রাখেন, এদিকে কনসেন্ট্রেট করেন। আমি মার্ক অ্যাজ ফিল্ডে ক্লিক করব। আচ্ছা, ফিউচার, অ্যাকচুয়ালি ফিউচার ডেট দিয়ে করা যাবে না, আমরা ভ্যাট রিটার্ন করার সময় আমরা যেমন রিকারিং ইনভয়েস করার সময় কি ফিউচার ডেট দিয়ে করতে পারি, করতে পারি না। সো ভ্যাট রিটার্ন করার সময় হচ্ছে ফিউচার ডেট দিয়ে করা যাবে না। তো আমি আজকের ডেটটা দিতে পারি, এর পরবর্তী যদি কোনো ডেট দেই ডেট নিবে না, বাট আমরা ভ্যাট রিটার্ন করার জন্য কত সময় পাই সেটা তো বললাম, 1 মাস 8 দিন। হ্যাঁ, সেই ডেটটা দিয়ে করব। এখন মার্কেট ফিল্ডে ক্লিক করব। আগের ডেটের গুলো তো দেওয়া যাবে। হ্যাঁ, পাস্টের ডেট দিতে পারবো, আমি কোনো ফিউচার ডেট দিতে পারবো না। বাট এখানে তো হচ্ছে আমার নিবে না, কজ ফুল যে মান্থ এর পরবর্তী ডেট দিতে হবে। এইটা যদি শেষ হয়ে, এই সেপ্টেম্বর মাসটা যদি শেষ হয়ে যেত, সেক্ষেত্রে আমি অক্টোবরের 1 তারিখ দিলে এটা সুন্দরভাবে নিত, বাট আমি এই ডেটটাও দিতে পারছি না, কজ এটা হচ্ছে ফিউচার ডেট। এই ফিউচার ডেট দিলে নিবে না। আচ্ছা, আমি তাও ট্রাই করে দেখি আগের ডেট দিয়ে নেয় কিনা, নেওয়ার নিবে না, আর লজিক্যালি এটা কারেক্টও না। আচ্ছা, আমি জাস্ট মান্থলি দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, এটা চেঞ্জ করে আমি জাস্ট দেখাচ্ছি করার জন্য। আপনারা কিন্তু 3 মাস দিয়ে করবেন, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। এখন নিবে কন্টিনিউ। সো আমি রেকর্ড পেমেন্টে চলে যাব। রেকর্ড পেমেন্টে যাওয়ার পর আমি কি করছি, পেমেন্ট দিচ্ছি, আমার ভ্যাট পিরিয়ডটা চলে আসবে, টোটাল কি পরিমাণ ডিউ আছে, আমি কোন ডেটে পেমেন্ট করছি, আমাকে পেমেন্ট ডেটটা সিলেক্ট করতে হবে, পেমেন্ট অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। আমি অবশ্যই এই অ্যামাউন্টটা সিলেক্ট করব, তাই না, এটা তো আমাকে পেমেন্ট করতে হবে। এখন এটা আমি চাইলে ফুল পেমেন্ট করতে পারি, আবার আমরা পার্শিয়াল পেমেন্ট শিখেছি না, যে আমি এখন হচ্ছে 2000 পেমেন্ট করব, বাকি 183.07 পাউন্ড হচ্ছে আমি পরবর্তীতে পে করব। আমরা এইভাবে দুইবারে পে করতে পারি, দুইবারে পে করলেও ঠিক একই, যে প্রিপেয়ার রিটার্নে গিয়ে ক্লিক করে জাস্ট করতে হবে। আর আমি এখানে 3 মাসেরটা না দিয়ে জাস্ট
মান্থলি দিয়েছি কেন, এটা তো বুঝেছেন, বাট আপনারা করার সময় 3 মাস কোয়ার্টার দিয়ে করবেন। আমার যে পিরিয়ডটা আছে আপনাদের পিরিয়ডটা সেম নাও হতে পারে, এক হবে না, সো আপনারা ওইভাবেই করবেন। যেহেতু আমি আগের ডেট না দিলে পরবর্তী স্টেপে যেতে পারছি না, না গেলে আপনাদের বুঝাতে পারবো না, এর জন্য আমি গেলাম। এখানে আমরা যদি চেকের মাধ্যমে পেমেন্ট করি সেক্ষেত্রে আমরা একটা চেক নাম্বার দিতে পারি। আমি কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করব, যেমন আমি ওয়েলস ফার্গো থেকে পে করব, এখন এখানে আমি একটা চেক নাম্বার দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে আমি চেকের মাধ্যমে পে করেছি। এখন আমি সেভে ক্লিক করব, আমার হচ্ছে ভ্যাট রিটার্ন করা ডান। আমি যখন ভ্যাট রিটার্ন করব, করার পর এখানে আমার 1 মাস কেন এসেছে, ওই যে আমি মান্থলি দিলাম না, এর জন্য। এই যে পরবর্তী প্রিপেয়ার রিটার্ন চলে এসেছে। এখন এই আমার কাজ জাস্ট এতটুকু, আমি প্রিপেয়ার রিটার্নে যাব, প্রিপেয়ার রিটার্নে গিয়ে আমার সেন্টারে যে অ্যামাউন্টটা হয়েছে আমি জাস্ট, ক্লায়েন্ট বলে দিবে এই ব্যাংক থেকে পেমেন্ট করে, আমি পেমেন্ট করে দিব, কাজ হচ্ছে এতটুকু। আর রিপোর্টগুলো ডাউনলোড করব, অনেক ইজি না? এর পরবর্তী যে কাজগুলো আছে এখানে, যে প্রত্যেকটা বক্সের ট্যাক্স ফাইলিং এর যে কাজগুলো, এই কাজগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজ না, আমরা এই কাজটুকু জাস্ট প্রিপেয়ার রিটার্নটা করে দিব। পরবর্তী যে কাজগুলো আছে, ইউকের যে লয়ার থাকে, ভ্যাট কনসালটেন্ট বা লয়ার, তারা হচ্ছে পরবর্তী কাজগুলো করবে ট্যাক্স ফাইলিং এর। এই যে প্রত্যেকটা বক্সের যে ডিটেলস গুলো, কি কি কাজ করতে, আলাদা আলাদা অ্যাক্টিভিটি আছে, বাট এগুলো আমাদের কাজ না, যে লয়ার থাকবে তার কাজ। তো ক্লিয়ার সবার? আর আমাদের যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের কিন্তু মান্থলি করতে হয়। এখন আমি এখানে চলে আসি, এই যে রেটটা 7.5%, এখানে যদি কোনো অ্যামাউন্ট আসতো, এটার আমাকে যদি রিটার্ন দেখাতে হতো, আমি কে সেন্টারে গিয়ে আবার আমাকে আলাদা করে রিটার্ন দেখাতে হতো। আচ্ছা, এই 3 মাস কোয়ার্টারের মধ্যে, হ্যাঁ, আমার যদি কোনো রিটার্ন না থাকে, এখানে তো আমার কোনো অ্যামাউন্ট নেই, বাট আমাকে তো প্রতি 3 মাস পর পর রিটার্ন দেখাতে হবে। জিরো, আমি কি রিটার্ন দেখাবো কি দেখাবো না? দেখাবো। আমাকে জিরো যদি থাকে, আমাকে জিরো রিটার্নও দেখাতে হবে। কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? মিস তাহলে এক একটা মানে কাস্টমাইজ যে রেট, তার জন্য আলাদা আলাদা রিটার্ন সাবমিট করে দেওয়া হ্যাঁ, হবে। এই যে আমি আবার সেন্টারটাতে যাই। আমার যে ইউকে রেট গুলো ছিল, এটা আমার ইউকের কোম্পানি, টাইম আছে এখনো, বাট এখন যদি নতুন করে করতে চাই করতে পারবো না, কজ ফ্রি ট্রায়াল শেষ। ইউকের যে রেট গুলো আছে সবগুলো রেট এখানে চলে এসেছে। আর এখানে যে আলাদা আলাদা করে কাস্টমাইজ করে অ্যাড করেছি, এই যেগুলো চলে এসেছে, এগুলো যদি আমি রিটার্ন দেখাই, আমাকে প্রিপেয়ার রিটার্নে গিয়ে যে জিরো রিটার্নই দেখাতে হবে। আর আপনারা যখন বাংলাদেশেরটাতে করছেন, আপনাদের আলাদা আলাদা রেট আসবে না, সবগুলো একই জায়গায়, যে এই সেন্টারে আসবে, যেহেতু আমাদের সফটওয়্যারে কোনো রেট নেই। এখানে এই যে আমি ইডিট ভ্যাটে যদি যাই, এই যে ইডিট রেটস, এখানে যে আমার রেটগুলো আছে না, এই রেটগুলো আমি বাংলাদেশের কোম্পানিতে পাবো না। এগুলো হচ্ছে আমার ইউএস এর, যে ইউএসএ স্ট্যান্ডার্ড রেটে 20%, এগুলো ইউজ হয় অনেক, দেন এক্সামটেড, এগুলো সব ইউএস এর রেট। আচ্ছা, আমাদের তাহলে পেপাল এবং ভ্যাট রিটার্ন সবাই বুঝেছি, ক্লিয়ার। এরপরে আমরা শিখবো এখন হচ্ছে ডেক্সট। ডেক্সটটা আসলে কি, আমি এখানে লিখি ডেক্সট।